উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন বাঁধন রূপের অধিকারী। লিখেছেন সুমি চৌধুরী। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 1। কিসের বিয়ে? মানে নাই বিয়ে। আমি আমি আমার মার জায়গায় কাউকে কোনোদিন আসতে দেব না বলে বাঁধন উন্মত্তের মতো ড্রয়িং রুমে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করতে থাকলো। কাঁচ ভাঙার তীব্র শব্দে চারিপাশ প্রকম্পিত হচ্ছে, কিন্তু বাঁধনের এই বিধ্বংসী রূপ দেখে আজ তাকে থামানোর সাহস কারো নেই। অদূর এই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বাঁধনের বাবা আহসান রহমান। তার ঠিক পাশেই বধূবেশে এক নারী, তার নাম রজনী। পরনে টকটকে লাল শাড়ি আর সর্বাঙ্গ গহনায় জৌলুসে, যাকে কিছুক্ষণ আগেই আহসান রহমান বিয়ে করে এনেছেন ঘরে। রজনীর শাড়ির এক কোণা শক্ত করে মুঠো ধরে খামচে ধরে দাঁড়িয়ে আছে 4 বছরের একটা ছোট্ট মেয়ে। তার নাম রূপা। বারবি ডলের মতো দেখতে সেই ছোট্ট মেয়েটির বাদামি চোখচূড়া এখনও প্রচণ্ড আতঙ্কে সিঁথিয়ে আছে। বাঁধনের দাদা হাজি রহমান এবার কম্পিত কণ্ঠে বাঁধনকে শান্ত করার চেষ্টা করলেন। দাদুভাই, শান্ত হ, মাথা ঠান্ডা কর। তোর বাবা তোর জন্য নতুন মা এনেছে। বাঁধন রাখে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা ভারী চেয়ার তুলে মেঝেতে সজোরে আষ্টে মারল। মানি না আমি ওই মহিলাকে আমার মা হিসেবে। উনি একটা ডাইনি। আমার মার পবিত্র জায়গা দখল করে নিয়েছে এই নষ্ট মহিলা। কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল রজনীর কলিজায়। তার কাজল কালো চোখ থেকে টপটপ করে নোনাচল গড়িয়ে পড়তে লাগলো। সে লজ্জায় আর অপমানে মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। আহসান রহমান নিজের ছেলের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন। ছোট মুখের এত বড় কথা বলার সাহস তোর কোত্থেকে আসে? রজনী আমার স্ত্রী এবং অর্থাৎ তোর মা, তাই সবসময় ওনাকে সম্মান দিয়ে কথা বলবি। বাঁধন অশ্রুভেজা রক্তবর্ণ চোখে বাবার চোখের দিকে সরাসরি তাকালো। মা? আমি কি কখনো তোমার কাছে মা চেয়েছিলাম? আমি তো শুধু চেয়েছিলাম তুমি আমার চরণের স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দাও। আমার মায়ের আসনটা অন্য কাউকে অন্তত দিও না। কিন্তু তুমি কি নিষ্ঠুর কাজ করলে? মা মারা যাবার 2 মাস পার হতে না হতেই নতুন কাউকে ঘরে নিয়ে আসলে। একবারও কি তোমার কাছে নিজের কাছে লজ্জা করলো না বাবা? আহসান রহমান আর আত্মসংযম করতে পারলেন না। তিনি প্রচণ্ড আক্রোশে বাঁধনের গালে ঠাস করে একটা জোরালো থাপ্পড় বসিয়ে দিলেন। বেয়াদবের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবটুকুও কি ভুলে গেছিস? বাঁধনের জ্বলন্ত গালে হাত চেপে ধরল, কিন্তু তার চেয়েও বেশি জ্বলে উঠল তার অভিমানী মন। সে ডুকরে কেঁদে উঠল। এখন তো আমি তোমার চোখে সারা জীবনেই বেয়াদব আর খারাপ হয়ে থাকবো। নতুন মানুষ পেয়ে তো এখন আমায় পর করে দিলে। লোক ঠিকই বলে, সৎমা ঘরে আসার সাথে সাথেই বাবার চোখে নিজের সন্তান বিষ হয়ে যায়। তার প্রমাণ তো আজ হাতে হাতেই দিলে তুমি। নতুন বউ আসতে না আসতেই নিজের ছেলের গায়ে হাত তুলে ফেললে। হাজি রহমান বাঁধনকে সামলাতে সামলাতে আর্দ্র কণ্ঠে বললেন, দাদু ভাই, তুমি শান্ত হও, মাথা ঠান্ডা কর। রজনী খুব ভালো মেয়ে, তোকে ও একদম মায়ের মতো আগলে রাখবে, পরম মমতাই তোকে আদর করবে। বাঁধনের চাচা আতিক রহমান এবার এগিয়ে এসে বাঁধনের চোখে নোনাচল মুছিয়ে দিয়ে শান্ত স্বরে বললেন, তোর বাবা যা করেছে তা তোর মঙ্গলের জন্যই করেছে। তোর বয়স তো মাত্র 16 বছর। এই বয়সে মায়ের অভাব যে কতটা তা আমরা বুঝি। রজনী মেয়েটা সত্যিই খুব স্বচ্ছ মনের, দেখবি ও তোকে নিজের সন্তানের মতো আদর করবে, স্নেহ ভরিয়ে রাখবে। বাঁধন উন্মাদের মতো আতিক রহমানের হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দিল। সে আর্তনাদ করে বলল, আমি কোনোদিন ওই মহিলাকে আমার মা হিসেবে মানব না। উনি একজন জঘন্য মেয়ে মানুষ। সে আমার মার পবিত্র সিংহাসন দখল করে নিয়েছে। সারা জীবন উনি আমার চোখে অপরাধী হয়ে থাকবেন। আর সেই সাথে ওই বাবা নামক মানুষটাও। ঘৃণা করি আমি আমার বাবাকে। আই হেট ইউ ফাদার। বলে বাঁধন হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে সোজা উপরে চলে গেল। মুহূর্তেই ঠাস করে দরজা বন্ধ করে প্রচণ্ড শব্দে যেন পুরো বাড়ি কাঁপিয়ে উঠল। আহসান রহমান বিধ্বস্ত অবস্থায় সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 4 বছরের ছোট্ট রূপার মাথায় কিছুই ঢুকছে না। সে নির্বাক হয়ে রজনীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা, ওই ছেলেটা এমন করলো কেন? আর আঙ্কেলটা মারলো কেন ওই ছেলেকে? রজনী অঝরে ঝরতে থাকা চোখের পানি মুছে নিজের কলিজার টুকরো রূপাকে বুকের সাথে মিশিয়ে চাপটে ধরল। হাজি রহমান এবার তার মেজ বৌমা শিলা রহমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বড় বৌমাকে ভিতরে নিয়ে যাও। এখন পরিচয় করিয়ে দিই এই গল্পের কৌশলীদের সাথে। এতক্ষণ যে ছেলেটি তীব্র অভিমানে সবকিছু ভাঙচুর করেছিল তার নাম জাওয়াত অধীর বাঁধন। বয়স তার 16 বছর। এই অল্প বয়সে সে তার প্রাণের চেয়েও প্রিয় মাকে হারিয়েছে। তার বাবা আহসান রহমান আজ নতুন করে ঘর বাঁধতে রজনীকে বিয়ে করে এনেছে, কিন্তু বাঁধন এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে তার মাকে এতটাই ভালোবাসে যে সে পবিত্র স্থানে অন্য কোনো নারীর ছায়া দেখতেও তার কাছে অসহনীয়। অন্যদিকে রজনীকে এক অতি সাধারণ ও দরিদ্র ঘরের মেয়ে। এটি তার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী ছিল ভীষণ উচ্ছৃঙ্খল এবং মারাত্মক নেশায় আসক্ত। মেয়ের জীবনের এমন দুরবস্থা দেখে
রজনীর বাবা তাকে ফিরিয়ে নিয়ে যান এবং আইনিভাবে বিচ্ছেদ করান। রজনীর কোল আলো করে আসে তার 4 বছরের ছোট্ট মেয়ে রূপা। রজনী তার কলিজার টুকরোকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চায়নি, তাই নিজের সাথেই তাকে এই নতুন সংসারে নিয়ে এসেছে। এই ছোট্ট মেয়েটিকে ঘিরে এখন রজনীর সবটুকু পৃথিবী। বাড়ির বড় কর্তা হলেন হাজী রহমান, যিনি বাঁধনের দাদা। পুরো বাড়ির মানুষ তাকে বাঘের মতো ভয় পেলেও বাঁধনের কাছে তিনি একদমই অন্যরকম। বাঁধন তাকে বিন্দুমাত্র ভয় পায় না, বরং হাজী রহমানের বাঁধনের সামনে এলেই যেন ভিজে বিড়াল হয়ে যান। সবার কাছে প্রচণ্ড রাগী এবং নীতিবান হিসেবে পরিচিত এই মানুষটিও বাঁধনের প্রতিটি আবদার আর জেদের কাছে অদ্ভুতভাবে নতি স্বীকার করেন। বাড়ির অন্য সদস্যদের মধ্যে আছেন বাঁধনের চাচা আতিক রহমান এবং তার স্ত্রী শিলা রহমান। তাদের এই 2 সন্তান, 11 বছরের ছেলে আকাশ আর 6 বছরের ছোট্ট মেয়ে শান্তা। একান্নবর্তী এই পরিবারে নতুন করে আসা রজনী আর রূপার স্থান এখন ঠিক কোথায় হবে, আর বাঁধনের এই অগ্নিরূপ কিভাবে প্রশমিত হবে তা সময়ই বলে দেবে। বিকেলের সোনাচোরা আলোয় রূপা আপন মনে পুরো বাড়ি ঘুরে দেখছে। এত বিশাল অট্টালিকা সে তার এই ছোট্ট জীবনে আগে কখনো দেখেনি। হাতে একটি চকলেট, সেটি খুঁটে খুঁটে খেতে খেতে ছোট্ট ছোট্ট পা ফেলে সে বিস্ময়ে চারিপাশ দেখছে। পরনে তার একটি ছোট্ট টপস, যা হাঁটার ছন্দে দুলছে, আর তাকে দেখতে ঠিক একটা জীবন্ত পুতুলের মতো লাগছে। বাড়ির বাহিরে প্রশস্ত বারান্দার সিঁড়িতে একা বসে আছে বাঁধন। তার চোখ দুটো এখনো মেঘে জমে আছে। হাতের লাঠিটা দিয়ে সে সজোরে সিঁড়িতে আঘাত করছে, যার ঝপঝপ শব্দ পুরো বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছে। তার কিশোর মন কেবল একটাই জেদ, তার মায়ের পবিত্র স্থান সে অন্য কাউকে কোনোদিন দখল করতে দেবে না। তার বাবা এখন থেকে ওই মহিলার সঙ্গে থাকবে, এই চিন্তাটাই তাকে বিষের মতো বেঁধেছে। মনে মনে সে শপথ নিয়েছে, যেভাবেই হোক এই মহিলাকে সে এই বাড়ি থেকে তাড়াবেই। ঠিক সেই সময় বাড়িতে দেখতে দেখতে রূপা বারান্দায় চলে এলো। সেখানে বাঁধনকে বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো সে। ছোট্ট রূপা কালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো। এটাই তো সেই ছেলেটা যে সকালে সবকিছু ভাঙচুর করলো। রূপা কুটি কুটি পায়ে বাঁধনের দিকে এগিয়ে গেল। তার বাম হাতে থাকা অন্য একটি চকলেটে বাঁধনের চোখের সামনে তুলে ধরল। মায়াবী কণ্ঠে বলল, মন খারাপ তোমার? এই নাও চকলেট খাও। আমার মা বলে মন খারাপে থাকলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়। বাঁধন এক পলক রূপার দিকে তাকালো। এই মেয়েটাকে সে সকালে ওই খারাপ মহিলার শাড়ি আঁচলের ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বাঁধন আবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে তার হাতের লাঠিটা দিয়ে সিঁড়িতে আঘাত করতে থাকলো, কিন্তু কোনো কথা বলল না। রূপা হাল ছাড়ল না। সে পুনরায় প্রশ্ন করল, তুমি কি বোবা? কথা বলতে জানো না? মা তো বলে যারা কথা বলে না তারা বোবা হয়, কিন্তু তুমি তো সকালে অনেক কথা বললে, এখন বলছো না কেন? বাঁধন এবার মুখ খুলল। রূপার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে অত্যন্ত রুক্ষস্বরে বলল, কে তুই? আর ওই খারাপ মহিলা কে হয় তোর? রূপা বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, খারাপ মহিলা আবার কে? তুমি কার কথা বলছো? বাঁধন তাতে দাঁত চেপে উত্তর দিল, সকালে যার শাড়ি আঁচল ধরে লেপটেছিলে। রূপা এবার ছোট্ট ছোট্ট হাতে জেদ দেখিয়ে তেজস্বী কণ্ঠে বলল, খবরদার, আমার মাকে একদম খারাপ বলবে না। আমার মা অনেক ভালো, বরং তোমার মা পচা। মুহূর্তে বাঁধনের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তার মানে এই মেয়েটা ওই মহিলার মেয়ে, অর্থাৎ তার সৎ বোন। কিন্তু শেষে রূপা একে দৃঢ়তা দেখালো। তার মৃত মাকে সে পচা বলল? কত বড় সাহস এই পুচকে মেয়ের! মুহূর্তে বাঁধন রাগে রূপাকে সজোরে একটা ধাক্কা দিল। রূপা ভারসাম্য হারিয়ে শক্ত মেঝের উপরে আছড়ে পড়ল এবং কপালে প্রচণ্ড চোট পেয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে আহসান রহমান ফোনে কথা বলতে বলতে ওদিকেই আসছিলেন। তিনি দূর থেকেই দেখলেন কিভাবে বাঁধন রূপাকে ধাক্কা মেরে ফেলে দিল। মুহূর্তেই তিনি দৌড়ে এসে রূপাকে 2 হাতে আগলে ধরলেন। রূপা এবার টুকরে কেঁদে দিল। আহসান রূপার কপালে আর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বাকুল হয়ে বললেন, খুব বেশি লাগছে মা, কোথায় লাগছে? রূপা ব্যথায় নীল হয়ে হাস্যচোখ মাথা নেড়ে কাঁদতে থাকলো। আহসান এবার বাঁধনের দিকে তাকিয়ে প্রচণ্ড আক্রোশে আর রাগে গর্জে উঠলেন, বাঁধন, এটা কিরকম জানোয়ারের মতো আচরণ? ওকে ধাক্কা কেন মারলি? বাঁধন অপমানে আর রাগে পুষতে পুষতে চিৎকার করে বলল, এই মেয়ে আমার মাকে কোন সাহসে পচা বলে? রূপা তখনও হেঁচকে তুলতে তুলতে কাঁদতে কাঁদতে অসহায় স্বরে বলল, ও আমার মাকে খারাপ মহিলা বলেছে, তাই আমি ওর মাকে পচা মা বলেছি। আহসান রহমান বাঁধনের চোখের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, বাঁধন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ও একটা অবুঝ ছোট মানুষ, না বুঝে একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুই এভাবে ওকে ধাক্কা মারবি? বাঁধন তাচ্ছিল্যে হাসি হেসে হাততালি দিয়ে উঠল। তার কণ্ঠে ঝরে পড়ল এক বুক ঘৃণা। বাবা আহসান রহমান, কি চমৎকার রূপ আপনার! সকালে ওই নষ্ট মহিলার জন্য আমার গায়ে হাত তুলেন, আর এখন একটা রাস্তার বাহিরের মেয়ের জন্য আমাকে বকছেন। আহসান রহমান এবার নিজেকে সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাঁধন, মুখ সামলে কথা বল। এ কোনো বাহিরের মেয়ে না,
ও এখন থেকে আমার মেয়ে আর তোর ছোট বোন হয়। বাঁধন যেন আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে বলে উঠল, কে বোন? কার বোন? আমার মা। আমি ছাড়া আর এই কাউকে পৃথিবীতে জন্ম দেয়নি। তাই আপনি তাকে আমার সামনে মা বলবেন না। আর না, কোনো বাহিরের মেয়েকে আমার বোন বলে পরিচয় দেবেন না। আমার ভীষণ রাগ লাগলে এসব শুনলে। বুড়ি বাঁধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গজগজ করতে করতে সে বাগানের দিকে চলে গেল। আহসান রহমান একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন ছেলেটা তার উপরে ভীষণ অভিমান করে আছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার যে আর কিছুই করার ছিল না। আহসান রহমান এবার রূপার দিকে ফিরলেন। নিজের রুমাল দিয়ে রূপার চোখের পানি মুছে দিতে দিতে পরম মমতায় বললেন, কাঁদে না সোনা, ও তোমার বড় ভাই হয়। ওর একটু রাগ বেশি। রাগের মাথায় অমন করে ফেলেছে। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না থামাও। তুমি যদি এখনও কান্না থামাও তবে তোমাকে অনেকগুলো চকলেট এনে দেব। চকলেটের কথা শুনে রূপার কান্নার বেগ মুহূর্তেই কমে এলো। সে ছলছল চোখে আহসানের দিকে তাকিয়ে নিষ্পাপ স্বরে প্রশ্ন করল, সত্যি বলছেন আঙ্কেল? আমাকে অনেকগুলো চকলেট দেবেন তো? আহসান রহমান মৃদু হেসে রূপার নরম গালে দুটো টেনে দিয়ে বলল, হ্যাঁ সোনা, দেব। আর শোনো, আঙ্কেল নয়, আজ থেকে আমি তোমার বাবা। আমাকে তুমি বাবা বলে ডাকবে, মনে থাকবে তো? রূপা কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবুক গলায় বলল, কিন্তু আমার তো বাবা আছে, আর মা শিখিয়েছে বাবার বয়সী যারা লোক আছে তারা সবাই আঙ্কেল হয়। তাহলে আপনিও তো আমার আঙ্কেল। আহসান রহমান মৃদু হেসে রূপাকে বুঝিয়ে বললেন, তোমার বাবা অন্য কেউ ছিল ঠিকই, কিন্তু আজ থেকে সেই বাবা তোমার আঙ্কেল, আর আমি তোমার আসল বাবা। রূপা অবাক হয়ে তার ডাগর ডাগর চোখ মেলে শোধালো, বাবা কি পাল্টানো চাই? আহসান রহমান রূপার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বললেন, হ্যাঁ মা, যাই। রূপা আবার একটু ভাবলে নিয়ে মাথা নেড়ে সায় দিল, আচ্ছা ঠিক আছে। আমার ওই বাবা তো আমায় আদর করে না, আর আপনি অনেক আদর করেন, তাই আজ থেকে আপনাকে আমি বাবা বানিয়ে ফেললাম। এখন জলদি আমার গালে একটা চুমু দেন। আহসান রহমান রূপার এই নিষ্পাপ আবদারে আবেগপ্রবণ হয়ে উঠলেন। তিনি মুহূর্তেই রূপার নরম গালে সজোরে একটা চুমু খেয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। দূর থেকে এই দৃশ্য দেখে বাঁধনের শরীরে রক্ত যেন টকবক করে ফুটেছে। তার হাতের লাঠিটা মুঠোয় ভিতরে আরো শক্ত হয়ে এলো। সে কিছুতেই এসব সহ্য করতে পারছে না। যার জন্মদাত্রী মায়ের জায়গায় অন্য একটা মহিলাকে বসিয়ে দিতেই ক্ষান্ত হয়নি তার বাবা। এখন ওই বাহিরের মেয়েটাকেও নিজের মায়ের মতো আগলে নিয়ে আবদার করেছে। আর সে যে এত রাগ করেছে আছে তার বাবার একেবারে জন্য, তাকে মানানোর বা তার কাছে আসার চেষ্টা করেনি। বাঁধনের মনে বিষাক্ত একটা সংশয় দানা বাঁধল। তবে কি সত্যিই তার বাবা নতুন মানুষ পেয়ে নিজের পুরনো সবটুকু স্মৃতি আর আপন ছেলেকে এক নিমিষেই ভুলে গেলেন? কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এই কয়েকদিনে কোনো কিছুর পরিবর্তন হয়নি, স্বাভাবিকও হয়নি। সবকিছু আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। বাঁধন একদমই রজনীকে সহ্য করতে পারে না, আর সেই সাথে রূপাকেও দু চোখে দেখতে পারে না। দেখলে মেয়েটাকে অহেতুক বকাঝকা করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাঁধন তাকে প্রতিবারই খারাপ মহিলা বলে সম্বোধন করে তুলে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাঁধনের সম্পর্কের মাঝে এখন এক বিশাল দেওয়াল দাঁড়িয়ে গিয়েছে। আহসান কিছু বললে বাঁধন কোনো উত্তর দেয় না। সে যতটুকু পারে তার বাবার থেকে দূরে দূরে থাকে। বাঁধন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে যেন এক অদ্ভুত শহর তৈরি করে নিয়েছে, নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলেই রূপার সাথে খেলাধুলা করে আর মাতিয়ে রাখে। আজও বিকালে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরাছোঁয়া খেলছে। আকাশ আগে আগে দৌড়াচ্ছে আর রূপা কিলকিল করে হাসতে হাসতে তার পিছু পিছু ছুটছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল, আর তার পিছু পিছু রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে সে চরম বিরক্ত হলো। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে সে যখন পা বাড়ালো, ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারিপাশে ঘুরতে লাগলো, আর রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারিপাশে দিয়ে চক্কর খেতে শুরু করলো। বাঁধন রাগে ফেটে পড়ে পড়ল, কি হচ্ছে কি এসব? আকাশ বাঁধনকে করতে করতে মজা করতে করতে বলল, এই পুচকি আমাকে ধরবে বলেছে, তাই দেখছি ও কিভাবে আমাকে ধরে। রূপা জেদ ধরে বলল, তোমাকে আমি আজ ধরেই ছাড়বো, দেখো তুমি। আকাশ হাসতে হাসতে বলল, আয় ধর, দেখি পারিস কেমন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাঁধনের সাথে রূপার জোরে ধাক্কা খেলো। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারল রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তে রূপা যন্ত্রণায় চোখ চেপে মেঝেতে বসে পড়ল, আর তীব্র জ্বালাই ডুকরে কেঁদে উঠল। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাঁধনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই এটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলি? বাঁধন নিষ্প্রহীন ভাবে পাশ থেকে বইটা তুলে নিয়ে নির্দয় স্বরে বলল, ইচ্ছে হয়েছে তাই মেরেছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে আসে কেন? বারণ করেছিলাম না যে এই মেয়ে যেন আমার সামনে না আসে? আকাশ ক্ষোভ নিয়ে বলল,
ও তোর ছোট বোন হয় বাঁধন? বোনের সাথে কেউ এমন জানোয়ারের মতো আচরণ করে? বাঁধন তখন তর্জনী উঁচিয়ে কঠোর কণ্ঠে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথেও আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলে আমার পিত্তে জ্বলে ওঠে, ঘৃণা লাগে আমার। মা আর মেয়ে দুজনেই বলে দিবি ওরা যেন সবসময় আমার থেকে দূরে থাকে। তোমাকে আবার বাঁধন মেরেছে? আহসানের কোথায় রূপা পুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রজনীর নিজের শাড়ি আঁচল দিয়ে ফুটিয়ে দিয়ে রূপার চোখে ভাব দিতে লাগলো। ব্যথার একটু উপশম হয়। আহসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল, চাচু আসলে হঠাৎ রাগ হয়ে গিয়েছিল, তাই বাঁধন ওর দিকে বইটা ছুঁড়ে মেরেছে। আহসান রহমান অত্যন্ত বিরক্তি হয়ে বললেন, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হতো, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহসান চমকে পেছন ফিরে তাকালেন। সিঁড়ি দিয়ে গটগট করে নামছে বাঁধন। তার চোখ দুটো এখনও অবকা আর তাচ্ছিল্য ভরা। হাজি রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট একটা মেয়ে, ওকে এভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠখোট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে ও শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন, বাঁধন। বাঁধন ভ্রুকুচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, গলার আওয়াজটা কমান, বিরক্তি লাগে আমার। বাই দ্য ওয়ে, আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে নয়। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজি রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, বাবা দেখেছ ও দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজকেও আমাকেও ন্যূনতম আজকাল সম্মানটুকুও দিচ্ছে না ও। হাজি রহমান দীর্ঘশ্বাস ফেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হো, রেগে আছে ও। আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড় বেশি ভালোবাসত তো, তাই অন্য কাউকে সেই জায়গায় মানতে ওর কষ্ট হচ্ছে। চারিপাশে কুটকুটে অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব এঁটেছিল সে এগুলো তাকে নিতেই হবে। রূপা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল ঘরে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। মুহূর্তে সে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে গেল। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখতেই তার চোখ ঝকঝক করে উঠল। সে ঝটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড় দিতে যাবে, অমনি তার কোনো এর ঢাকায় টেবিলে থেকে বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। স্তব্ধকর্তায় ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হলো, আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকলো। রূপাকে নিজে ঘরে দেখে বাঁধন রাগে ফেটে পড়ে যেই কিছু বলতে যাবে, অমনি তার নজরে গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছে তার মায়ের শেষ স্মৃতিটুকু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তেই মেঝেতে হাঁটু করে বসে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে ভাঙা ছবিটা তুলে ধরল। ছবির চারিপাশে ভেঙে গিয়েছে, আর মাঝখানে কাঁচটা ফেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখাই যাচ্ছে না। বাঁধনের পাথরের মতো শক্ত চোখ দুটো এবারে ভিজে উঠল, আর দুপুরটা তপ্ত অস্ত্র গড়িয়ে পড়ল ভাঙা ছবির কাচের ওপরে। তার মুখ দিয়ে শুধু একটি হাহাকার নামা শব্দ বেরিয়ে এলো, মা। মুহূর্তের মধ্যেই বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বলে উঠল। রূপা সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে চকলেট চুরির অপরাধে বুঝি তাকে মার খেতে হবে। বয়সে তার হাতে দুটো পিঠের পিছনে শক্ত করে লুকিয়ে ফেলল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবে বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভেতরে তখন অন্য একটা প্রলয় শুরু হয়েছে। তার মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমিষেই তুলে মিশিয়ে দিল, এই চিন্তাতে তার কিশোরী মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করল রূপার কপালে। এক বুকফাটা আর্তনাতে পুরো বাড়ি প্রকম্পিত করে তুলল রূপা। আঘাতের চোটে তার হাতের বাঁধন আঁকা হয়ে গেল। চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রূপার কপাল চিরে ফিনকে দিয়ে তাজা রক্ত বের হতে লাগলো। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে, তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতো বের হচ্ছে। তার সাথে নিথর হয়ে ছটপট করেছে রূপা। মেঝের শুভ্র কার্পেটে লাল রক্তের ভিজে যাচ্ছে, কিন্তু বাঁধন পাথরের মতো মনে বিন্দুমাত্র মায়ের উদয় হলো না। সে শীতল ও হিংস্র চোখে রূপার সেই মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার ওই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এলো। নিজে কলিজার টুকরো মেয়ের শরীরে রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে রূপার রক্তাক্ত মাথাটা নিজে কোলে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল, ও আল্লাহ, সোনা কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন সোনা আমার? মা, ও মা, একবার চোখ খোল।
রজনী সেই বুকফাটা আর্তনাতে বাড়ির প্রতিটি কোণা কেঁপে উঠল। সেই চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে বাঁধনের ঘরের দিকে ছুটে এলো। আহসান রহমান ঘরে ঢুকেই রূপা রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে আতকে শিউরে উঠলেন। পরখ করে তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাঁধনের ওপরে। বাঁধনের হাতে তখনও সেই রক্তমাখা ফুলদানি, আর চোখ দুটো রাগে ও উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। আহসান রহমানের বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে রূপার এই দশার কারণ বাঁধন নিজেই। মুহূর্তের মধ্যে আহসান রহমান দিকবেদিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাঁধনকে প্রহার করতে উদ্যত হলে আতিক রহমান আর শিলা রহমান তাকে পেছন থেকে চাপড়ে ধরে কোনো মতো শান্ত করার চেষ্টা করলেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে উঠলেন, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা কাটালি, আজই তোরে আমি পুলিশের হাতে তুলে দেব। ওদিকে রূপার অবস্থার ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে রূপা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আহসান রহমানের ক্ষোভ তখনও কমেনি। তিনি ক্রমাগত পুলিশ ডাকার হুমকি দিতে থাকলেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এবং নিজের আদরের নাতনিকে জেল হাজত থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে তা হাজী রহমান ভালোভাবে বুঝতে পারলেন। তিনি আড়ালে গিয়ে কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গভীর ও চাপা স্বরে বললেন, শোনো, আজকে রাতের মতো পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো। যত টাকা লাগবে আমি সব দেব। হাজী রহমান বুঝতে পেরেছিলেন বাড়ির পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে বাঁধনকে এখানে রাখা আর নিরাপদ নয়। আহসান সত্যি সত্যি পুলিশে দিয়ে দেবে। যতই নিজের ছেলে হোক, অন্যায়ের প্রতিবাদে আহসান রহমান পিছু পা হন না। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেললেন। সেই দিনের পরে তিনি সবাই যখন হাসপাতালে, তখন হাজী রহমান অনেক জোরাজোরি আর বহু কষ্টে বাঁধনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাঁধনের যে তার অভিমানের পাহাড় তখনও নামেনি, কিন্তু দাদার কাতর অনুরোধে সে ফেলতে পারল না। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু বুঝিয়ে তিনি হাজী রহমান বাঁধনকে ভোর 7টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজী রহমানের জানের প্রিয় একটা বন্ধু থাকেন। তিনি আগেভাগেই তাকে সব পরিস্থিতির কথা খুলে বলেছেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময় মতো এয়ারপোর্টে গিয়ে বাঁধনকে রিসিভ করে নিজে হেফাজতে নিয়ে যান। উড়োজাহাজটি যখনই রানওয়ে ছাড়ল, হাজী রহমান একটা দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো এই দূরত্ব একদিন সব ঘৃণা মুছে দেবে। অবশেষে এক বুকদহনে আর তীব্র ঘৃণা সঙ্গে করে বাঁধন অজানার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমালো। যে বাড়িতে তার শৈশব কেটেছে, যে বাবার স্নেহে সে বড় হয়েছে, সেই সব কিছু আজ তার কাছে বিষাদময়। যাওয়ার সময় চোখে জল ছিল না, ছিল কেবল এক কঠিন সংকল্প। মায়ের শেষ স্মৃতিটুকু হারানোর যন্ত্রণা আর বাবার বদলে যাওয়ার রূপ তাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করে পাঠালো মরুভূমির দেশে। তাতে গুনে গুনে 14টা বছর পার হয়ে গিয়েছে। সময়ের অথগহ্বরে হারিয়ে গেছে অনেক স্মৃতি, বদলে গিয়েছে শহরের চিরচেনা রূপ। কিন্তু সব পরিবর্তনের মাঝে সবচেয়ে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে রূপা। সেই ছোট্ট চঞ্চল রূপা আজ আর নেই সেই এক মায়াবী রূপসী তরুণী। রূপার সৌন্দর্য যেন কোনো নিপুণ শিল্পীর হাতে গড়া একটা জীবন্ত ছবি। তার গায়ের রং শরতের মেঘযুক্ত আকাশের জ্যোৎস্নার মতো শুভ্র ও উজ্জ্বল। টানা টানা ডাগর চোখ দুটোই সবসময় এক অদ্ভুত মায়া খেলা করে, যা নিমিষেই যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের ওপরে ঢেউ খেলে পড়ে যেন এক অন্ধকার মেঘের মালা। তবে রূপার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার ভুবন ভোলানো হাসি। হাসটা তার মুক্তের মতো সাদা দাঁতগুলোর মাঝের কোণে দিকে সেই একটা গ্যাস দাঁতটি উকি দেয়। এই একটিমাত্র দাঁত তার সৌন্দর্যে যেন একটা আলাদা মাত্রা যোগ করেছে, যা তাকে সাধারণ সুন্দরীদের ভিড় থেকে আলাদা করে এক অনন্য সাধারণ রূপ দান করেছে। তাকে দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো অপ্সরার মতো মর্তে নেমে এসেছে। ওই 14 বছরে যে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে এক মায়াবী রাজকন্যার মতো, যার রূপের ছটায় পুরো শহর আজ মোহগ্রস্ত। সকাল সকাল রহমান বাড়িতে আজ রীতিমতো উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও, কোরমা আর হরেক পদের সুঘ্রাণ। রজনী রহমান সেই ভোর থেকে হেসেলে ব্যস্ত। আগুনের তাপে ঘামছে ঠিকই, কিন্তু তার মুখে লেপটে গিয়েছে এক চিলতে প্রশান্তির হাসি। রূপা কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামলো। পরনে তার কলেজের ইউনিফর্ম ড্রেস, আর স্বভাব মতো দুই পাশে ঝুলে আছে দুটো বেনি, লম্বা বেনি। বড় হলেও তার স্বভাবটা রয়ে গিয়েছে ঠিক আগের মতো, বাচ্চাদের মতোই। হয় দুটো বেনি করবে, নয়তো দুটো ছুটি। ড্রয়িং রুমে এসে দেখলো আহসান রহমান আর আতিক রহমান চায়ে চুমুক দিচ্ছেন আর নিজেদের মাঝে গল্প করছেন। তাদের পাশের সোফায় বসে বেশ গম্ভীর মুখে খবরের কাগজ পড়েছেন হাজী রহমান। রূপাকে দেখে আহসান রহমান স্নেহের সুরে হাতের ইশারায় কাছে ডাকলেন। রূপা ধীর পায়ের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি তাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন,
পড়াশোনা কেমন চলছে তোমার মা? সব ঠিকঠাক আছে তো? রূপা মাথা নেড়ে মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। যাক, ভালো থাকলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরেই শান্তা ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো। রূপার কলেজে আজ শান্তার ভার্সিটি পাশাপাশি হয়, তারা সবসময় একসাথেই বের হয়। তবে বের হওয়ার আগেই রূপা কৌতূহল সামলাতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়ল। এত আয়োজন দেখে অবাক হয়ে সে রজনী রহমানের উদ্দেশ্যে বলল, মা, আজ এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে নাকি? পাশ থেকে শিলা রহমান উত্তর দিলেন, হ্যাঁ, আজ তোর বড় ভাই আসবে। রূপার চোখে মুখে বিস্ময়, কে, বাঁধন ভাইয়া? হ্যাঁ। রূপা বেশ উৎসাহ নিয়ে বলল, খুব ভালো, ভাইয়াকে তো আমি কখনো দেখিনি। তাহলে এবার সামনাসামনি দেখা হচ্ছে ভাইয়ার সাথে। রূপার এমন কথা শুনে শিলা রহমান আর রজনী রহমানের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। রজনী রহমানের মনে তখনও হাজারো দুশ্চিন্তার পাহাড়। 14 বছর আগে সেই জেদি রাগী বাঁধন কি এখনো আগের মতোই আছে, নাকি সময়ের সাথে সে নিজেকে বদলিয়েছে? মানুষ বড় হলে তো অনেক কিছুই শিখে, বোধবুদ্ধি বাড়ে। বাঁধনও তো এখন অনেক বড় হয়েছে, হয়তো সে আর আগের মতো সেই নিষ্ঠুর আচরণ করবে না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে শুধু মঙ্গলে প্রার্থনা করলেন রজনী রহমান। বাঁধন ভাইয়া নাকি ছোটবেলায় তোর কাল্লা ফাটিয়ে দিয়েছে? শান্তার হঠাৎ এমন কথাই শুনে রূপার চলার গতি থমকে গেল। সে রাস্তার মাঝখানে গাল ফুলিয়ে শান্তার দিকে বড় বড় চোখ করে তাকালো। রূপার সেই মায়াবী চেহারায় এখন একরাশ বিস্ময়। সে অভিমানী সুরে বলল, আপু, মজা করছো? শান্তা রূপার অবস্থা থেকে খিলখিল করে হেসে দিল। সে হাসিতে হাসতেই বলল, আরে না রে, মজা করব কেন? আমি একদিন আকাশ ভাইয়ার কাছে শুনেছিলাম বাদন ভাইয়া নাকি তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল। রূপা এবার বেশ জোরে দিয়েই বলল, ভাইয়া আমার কাল্লা কেন ফাটাবে? এগুলো সব একদম মিথ্যা কথা। আকাশ ভাল্লুক ভাইয়ের তো খবর আছে আজকে। শান্তা মাথা নেড়ে বলল, আচ্ছা, বাকি কে ওর খবর নিস। কিছুক্ষণের মধ্যেই তাদের পথ আলাদা হয়ে গেল। শান্তা তার ভার্সিটির রাস্তার দিকে চলে গেল। রূপা নিজেও গটগট করে তার কলেজের দিকে হাঁটা দিল। রূপা ময়মনসিংহের বিখ্যাত আনন্দমোহন কলেজে পড়ে, আর সে এবার ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্রী। রূপা ক্লাসে ঢুকে দেখে তার 3 প্রিয় বান্ধবী নাদিয়া, কিয়া আর বৃষ্টি এক বেঞ্চে বসে গভীর আড্ডায় মেতে আছে। রূপা কটকট করে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের পাশে বসে পড়ল। রূপার সেই ফোলা গাল আর গভীর মুখ দেখে নাদিয়া টিপ্পানি কেটে বলল, কিরে লিচু, গাল এমন ফুলিয়ে রেখেছিস কেন? রূপা ছোট্ট করে উত্তর দিল, এমনি। কিন্তু রূপার এমন চুপচাপ থাকাটাই কি আর হজম হলো না। সে এক চোখ ছোট করে সন্দেহান গলায় শুধালো, কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এই চঞ্চল লিচু তো এত চুপচাপ থাকার কথা নয়। রূপা এবার গলার স্বরটা কিছুটা কোপ মিশিয়ে বলেই ফেলল, ছোটবেলায় আমার বড় ভাই নাকি আমার কাল্লা ফাটিয়ে দিয়েছিল। কথাটা শোনা মাত্রই নাদিয়া, কিয়া আর বৃষ্টি একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের এমন হাসি দেখে রূপার রাগ যেন সপ্তম আকাশে চলে গেল। সে গাল দুটো আবারও ফুলিয়ে মুখ ফিরিয়ে ওটো দিকে তাকিয়ে গুম হয়ে বসে থাকলো। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, তোর ভাই তোর কাল্লা ফাটিয়ে দিয়েছে, এই আজগুবি কথা তোকে কে বলেছে? রূপা তাতে দাঁত চেপে উত্তর দিল, ওই আকাশ ভাল্লুক পাইয়া বলেছে। কিয়া নাকুচকে সায় দিয়ে বলল, তোর এই আকাশ ভাই না সত্যি একদম ভাল্লুকের মতো, সারাক্ষণ শুধু খাও খাও করে। রূপা তখন হাত ছাড়া দিয়ে কাল্লা ফাটানোর টেনশন ঝেড়ে ফেললো। চোখ চকচক করে সে ফিসফিস করে বলল, বাদ দে ওকে, বাড়িতে গিয়ে ওর একদিন কি আর আমার একদিন। শোন, আসার সময় ওই রোডের পাশে বাগানে একটা পেয়ারা গাছ দেখেছি, কোথায় কোথায় পেয়ারা ঝুলে আছে, যাবে নাকি চুরি করতে? চুরির নাম শুনে বৃষ্টির তো আহ্লাদে আটকানো অবস্থা। সে জিভে জল সামলাতে সামলাতে বলল, বলিস কি, চল চল এখনই যাই, না হলে একটু পরে ক্লাসে স্যার ঢুকে পড়বে, তখন আর বের হতে পারবো না। রূপা, নাদিয়া, কেয়া আর বৃষ্টি চার মূর্তিমান আতঙ্ক তখন কলেজের দেওয়ালে ঘেঁষে ওই বাগানের দিকে পা টিপে টিপে এগিয়ে চলল। পেয়ারা গাছের নিচে পৌঁছে সবাই উপযোগী দিয়ে দেখে নিল মালিক আশেপাশে আছে কিনা। পরপর শুরু হলো হুলস্থুল কাণ্ড। কেউ ডাল ধরে জাগাচ্ছে, কেউ ওনার খুলে পেয়ারা জমাচ্ছে। চুরির সময় যে কি একটা আদিম আনন্দ আর হাসি পায় তা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। হাসতে হাসতে সবার পেটে খিলে ধরার জোগাড়। সবাই যখন 5-6টা করে পেয়ারা ব্যাগে নিয়েছে, ঠিক তখনই পালাপালা বলে দিল একটা দৌড়। কিন্তু কিছুটা পথ যেতেই 4 জনের পায়ের তলায় মাটি যেন থমকে গেল। হাসি মিলিয়ে গেল, সবার ফ্যাকাশে মুখ হয়ে গেল। বৃষ্টি তো ভয়ে বড় বড় ঢোক গিলতে শুরু করলো। তাদের সামনে 6 জন ছেলে একটা জটলা পাকিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই বৃত্তের মাঝখানে একটা ছেলেকে মাটিতে ফেলে কেউ একজন পৈশাচিক শক্তিতে পেটাচ্ছে। চারিপাশে নিস্তব্ধ, শুধু মায়ের শব্দ আর ছেলেটার গঙ্গানি শোনা যাচ্ছে। মারের চোটে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে, আর যে মারছে তার সেই সুটাম দেহ আর হাতের পেশিগুলো রাগে ফুলে উঠেছে। ছেলেটাকে যেভাবে পাষাণ হৃদয়ে মারা হচ্ছে তা দেখে রূপার বুকটা হু হু করে উঠল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, মানুষের মনে কি মায়া দয়া বলতে কিছু নেই?
রূপা যখনই প্রতিবাদ করার জন্য এক পা বাড়াতে যাবে অমনি কিয়া তার হাতটা খপ করে ধরে টেনে ধরল। কিয়া ভয়ার্ত গলায় ফিসফিস করে বলল, কোথায় যাস? চল তাড়াতাড়ি কলেজে যাই। এসবের মধ্যে একদম যাস না। এরা এই এলাকায় মাস্তান, ভীষণ খারাপ ছেলে সব। রূপা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে তেজ দেখিয়ে বলল, তাই বলে একটা ছেলেকে এইভাবে মারবে? দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে। নাদিয়া এবার বিরক্ত হয়ে বলল, তোর সেটা দেখতে হবে কেন? এখান থেকে কেটে পড়াই ভালো। কিন্তু রূপার সেই জেদি আর প্রতিবাদী মন কিছুতেই মানল না। সে এক ঝটকায় বান্ধবীদের হাত ছাড়িয়ে দিয়ে বলল, না আমি যাব না। একটা ছেলেকে যেভাবেই পশুর মতো মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কিছুতেই না। বলে রূপা একরকম দৌড়ে ওই ছেলেদের জটলার মাঝখানে গিয়ে রুখে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বেশ কড়া গলায় সে সবার উদ্দেশ্যে বলে উঠল, কি হচ্ছে কি? ওকে এইভাবে পশুর মতো মারছেন কেন? পুরো চতুর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যারা কোল হয়ে দাঁড়িয়েছিল তারা অবাক হয়ে এই দুই পেনি করা ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়েটার দিকে তাকালো। আর যে ছেলেটা মারছিল সে দীর্ঘায় ঘুরে দাঁড়ালো। রূপাকে দেখা মাত্রই যুবকটির বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। লম্বা দুটো দুই পাশে বেনুনি টানা টানা ডাগর মায়াবী চোখ রূপাকে দেখে যুবকটি মুহূর্তেই কথা বলার ভাষা হারিয়ে ফেলল। রূপা ছেলেটাকে ওইভাবে হা করে তাকিয়ে থাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল, মুখে মাছি ঢুকে চাপে তো। পাশ থেকে রনি নামে একটা ছেলে রূপার দিকে তাচ্ছিল নজরে তাকিয়ে ধমকের সুরে বলল, এই মেয়ে কে তুমি? আর এখানে কি করছো? রূপা ভয় পাওয়া তো তোর উল্টো তার ওড়নার খুঁটে রাখা পেয়ারাগুলো উঁচিয়ে দেখে বেশ তেজ নিয়ে বলল, পেয়ারা চুরি করতে এসেছি, খাবেন নাকি? না দেব না আপনাদের, আপনারা খুব খারাপ মানুষ। একটু আগে ওই ছেলেটাকে কিভাবে মারছিলেন? রনি এবার দাঁত মুখ খিচিয়ে শাসনের সুরে বলল, এই মেয়ে মুখ সামলে কথা বলো। কলেজের পিচি নিয়ে কলেজে যাও, সাহস দেখাতে এসো না। এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকা সেই যুবক, নাম তার ইশতিয়াক, যে এই এলাকার সব বখাটে পোলাপানের নেতা। সে হঠাৎ রনির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। ইশতিয়াক রনির দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুনে গলায় বলল, আর একটা কথা বলে তোর প্যান্ট খুলে বাতাসে উড়িয়ে দেব। মুহূর্তে বাকি কয়েকজন ছেলে হো হো করে হেসে উঠল। রনির মুখটা অপমানে আর ভয়ে একদম চুপসে গেল। ইশতিয়াক এবার রূপার দিকে তার চোখের সেই কঠিন চাহনিটা বদলে খুব নরম দৃষ্টিতে তাকালো। সে বেশ কৌতূহলী হয়ে আলতো করে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রূপা এক ঝটকায় নিজের ঘাড় পাকিয়ে বেশ তাচ্ছিল্যের সাথে বলল, নাম দিয়ে কাম কি? ইশতিয়াক রূপার এমন ঠোঁটকাটা উত্তর শুনে মুগ্ধতায় আবেশে মাথা নেড়ে বলল, তুমি মেয়ে বড্ড বেশি কথা বলো তো। রূপা এবার কোমরে হাত দিয়ে তরতর করে বলে উঠল, এটা তো সবাই জানে, শুধু আজ আপনিই নতুন জানলেন। যাই হোক, শুনুন, মানুষকে এভাবে মারা একদম ভালো কাজ না। কোনো মানুষকে মারার অধিকার কারো নেই, তাই সাবধান করেছি। এইভাবে আর কাউকে মারবেন না। এইটুকুই বলার ছিল। এখন আসি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। রূপার কথাগুলো এক নিঃশ্বাসে বলে কটকট করে ঘুরে যেতে নিল। পেছন থেকে ইশতিয়াক বেশ গভীর আর নেশাক্ত গলায় বলে উঠল, তুমি কি জানো তুমি কারো বুকে ঝড় তুলে দিয়েছ? কথাটা শোনা মাত্রই রূপা চট করে করে ইশতিয়াকের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। তার সেই মায়াবী গাছদাগটা চৌঠোটের আড়ালে চিকচিক করে উকি দিল। তার সেই মুক্তচড়া হাসিতে যেন মুহূর্তের জন্য পুরো বাগান আর বাতাসের শুনশান শব্দ ধমকে গেল। ইশতিয়াক নামক মানুষটা যেন এই সামান্য হাসিতেই নিজের চেনা জগৎটা একদম ভুলে গেল। রূপা ইশতিয়াকের সম্মোহিত মুখের দিকে তাকিয়ে হাসি থামিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, কোনো সাধারণ মানুষ কি ঝড় তুলতে পারে? স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ঝড় তুলতে পারে না। বলে রূপা তার অন্যায় কোটে পেয়ারাগুলো সামনে নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। ইশতিয়াক পাথরের মূর্তির মতো অপলক সেদিকে তাকিয়ে রইল। সে নিজের অজান্তেই বিড়বিড় করে বলল, এই মেয়েটাকে আমার চাই, যেভাবেই হোক। বলে সে তার সাঙ্গপাঙ্গের দিকে খুনে চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোঁজ লাগা। ওসব ডিটেলস আমার চাই আজকের মধ্যে। দুপুরের দিকে রহমান বাড়ি কলিং বেল বেজে উঠল। শিলা রহমান হাতের কাজ ফেলে দ্রুত এসে দরজা খুলে দিলেন। কিন্তু দরজা খোলা মাত্রই শিলা রহমান সামনে তাকাতেই তার চোখ যেন কপালে উঠে গেল। তিনি যেন কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললেন। পাথর হয়ে শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে অপলক তাকিয়ে রইলেন। রজনী রহমানও রান্নাঘর থেকে আঁচলা হাতে মুছতে মুছতে বেরিয়ে এলেন। তিনি কে এসেছে দেখার জন্য দরজার কাছে এসে সামনে তাকাতেই থমকে গেলেন। তার পা যেন সেখানে মেঝের সাথে আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রজনী রহমানের চোখ দুটো তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। 14 বছর আগে যে 16 বছর বয়সী জেদি ছেলেটা অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল, আজ সেখানে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী সুন্দর পূর্ণ যুবক। 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘকায় এক সুটাম দেহ, যা নিয়মিত জিম আর হাড়ভাঙ্গা পরিশ্রমে খোদাই করা। তার চওড়া বুকের ছাতি আর লোহার রোটের মতো শক্ত পেশিবহুল হাতগুলো শার্টের হাতা ভেদ করে বীরত্ব জানান দিচ্ছে।
গায়ের রং আলতে তুতে ফর্সা, যাতে এক রাজকীয় আভা খেলা করেছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বাম ভ্রুর ঠিক মাঝখানে আধুনিক স্টাইলে ভ্রুর সেই জায়গাটাই নিখুঁতভাবে স্টিল করে কাটা, যা তার তীক্ষ্ণ দৃষ্টিকে আরও আদিম পৌরুষ আর রহস্যময়তায় যোগ করেছে। তার ফর্সা বাম হাতের কবজিতে আঁকা ব্ল্যাক ট্যাটু যেন কোনো আভিজাত্যের প্রতীক হয়ে আছে। তার তীক্ষ্ণ নাক আর গাম্ভীর্য মাখা পাতলা ঠোঁটে যে কাউকে এক পলকে বুঝিয়ে দেয় যে সে এখন আর সেই অবুঝ কিশোর নয়। শিলা রহমান মুগ্ধ নয়নে বাঁধনের দিকে তাকিয়ে প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলেন, এটা কি আমাদের সেই বাঁধন? মাশাল্লাহ, কত বড় হয়ে গেছিস তুই। বাঁধন তার ঠোঁটের কোণে এক চিলতে শীতল হাসি ফুটিয়ে নির্লিপ্ত গলায় বলল, আসসালামু আলাইকুম কাকি, কেমন আছো? শিলা রহমান খুশিতে যেন কথা হারিয়ে ফেলেছেন। তিনি কথা হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি রে, কিন্তু তুই তো কত বড় হয়ে গেছিস, বিশ্বাস কর তোকে একদম চিনতেই পারছি না আমি। ঠিক তখন আকাশ থেকে একটা দামি শপিং ব্যাগ হাতে নিয়ে দেড়গোড়ায় দিয়ে ভেতরে ঢুকলো। মায়ের এমন অবাক হওয়া দেখে সে কিছুটা রসিকতা করে বলল, মা, ছোটবেলা থেকে তো মানুষ বড়ই হয়, এটাই তো স্বাভাবিক। তুমি এমন করছো যেন ও এখনও সেই 12 বছরের বাচ্চাই থাকবে। রজনী রহমান দরজার এক কোণায় মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। নিজের ছেলেকে সামনে দিকেও তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। এদিকে আকাশ গিয়ে শোবার ঘর থেকে হাজী রহমানকে ডেকে আনলেন। তিনি সবেমাত্র তন্ডাচ্ছন্ন ছিলেন, কিন্তু দাদুর আসার খবর পেয়ে হতদন্ত হয়ে বেরিয়ে এলেন। বাঁধনকে দেখা মাত্রই বৃদ্ধ মানুষটি ছোট বাচ্চার মতো ওর উপরে ঝাঁপিয়ে পড়লেন। আমার দাদুভাই এসেছে, আমার সেই ছোট্ট বাঁধন দাদুভাই এসেছে। বাঁধনও তার মজবুত হাত দুটো দিয়ে বৃদ্ধ দাদুকে পরম মমতায় জড়িয়ে ধরল। তার দীর্ঘ শরীরে দাদুকে যেন একদম ছোট দেখাচ্ছিল। বাঁধন নিচু সরে বলল, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছো তুমি? হাজী রহমানের চোখের কোণে বেয়ে তখন আনন্দের নোনা জল গড়িয়ে পড়েছে। তিনি ধরা গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ দাদু ভাই, গতকাল বেঁচে তো ছিলাম, কিন্তু তোকে পেয়ে মনে হচ্ছে আজ আমি সত্যি সত্যি ভালো আছি। এমন সময় আহসান রহমান আর আতিক রহমান ঘর থেকে বেরিয়ে এলেন। নিজের ছেলেকে সামনাসামনি দেখে আহসান রহমানের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘ একটা সুঠাম দেহ, যা কঠোর জিম আর পরিশ্রমে খোদাই করা এক জীবন্ত ভাস্কর। আহসান রহমান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে সেই ছোট্ট বাঁধন। আহসান রহমান খুব করে চাইলেন বাঁধন অন্তত একবার তাকে বাবা বলে ডাকুক, কিন্তু বাঁধন আহসান কিংবা রজনী কারো চোখের দিকেই তাকালো না। তারা যেন সেখানে নেই, তাদের অস্তিত্ব যেন বাঁধনের কাছে অদৃশ্য। বাঁধন অন্যদের সাথে স্বাভাবিক কথা বলে নিজের ভারী সুটকেসটা নিয়ে কটকট করে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল। পুরো ড্রয়িং রুম জুড়ে এক অসহ্য নীরবতা নেমে এলো। বাঁধনের এই মৌন উপেক্ষা সবার বুকে তীরের মতো বেঁধল। আহসান রহমান আর শরীর ধরে রাখতে পারলেন না, সোফায় ধপ করে বসে পড়লেন। আতিক রহমান তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। ও হয়তো এখনো তোমার উপরে অনেক অভিমান করে আছে। রজনী রহমান আর সইতে পারলেন না, আজলে মুখ চেপে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। বাঁধনের সেই জ্বলন্ত রাগ যে আজও এক ফোঁটাও কমেনি, তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কিছুক্ষণ পর আহসান রহমান রুমে ঢুকলে রজনী ডুকরে কেঁদে উঠে পড়লেন, আমার জন্যই আজ আপনার ছেলেটার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গেল। আমি নারী হিসেবে সত্যি কলঙ্কিত। আহসান রহমান ধমক দিয়ে বললেন, খবরদার, এই কথা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রজনী রহমান চোখের জল মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি কি কিছুদিনের জন্য রূপাকে নিয়ে নানুর বাড়ি পাঠিয়ে দেব? বাঁধন যদি আবারও ওর উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে? আহসান রহমান গম্ভীর গলায় বললেন, না, পাঠানোর দরকার নেই। সামনে ওর ফাইনাল পরীক্ষা, পড়ার ক্ষতি হবে। তুমি শুধু রূপাকে কড়াকড়িভাবে বলে দিও ও যেন কোনোভাবেই বাঁধনের আশেপাশে না যায়। ও যেন সারাক্ষণ নিজের রুমেই থাকে। ওর সামনে গিয়ে লাফালাফি বা চপলতার করার কোনো দরকার নেই। দিনের রোদ কিছুটা কমে আসতেই বাঁধন আকাশের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। তার পরনে আজ কুচকুচে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘসোটাম দেহের অধিকারী বাঁধন যখন মাথায় হেলমেট গলিয়ে বাইকটা স্টার্ট দিল, তখন তার বেশিবহুল হাতের টানে টি শার্টের হাতাটা বাতাসের ঝাপটায় উঠতে লাগলো। হেলমেটে কাচের ওপাশে দিয়ে তার স্টিল করা ব্রু আর তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো যেন একটা বিধ্বংসী সৌন্দর্যের জানান দিচ্ছে। বাইকের গতি বাড়িয়ে সে যখন রাস্তা দিয়ে জড়বেগে এগিয়ে যাচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল কোনো এক রাজকীয় অগ্নিবীরে যেন বেয়ে চলেছে। এদিকে রূপার কলেজ ছুটি হলো। সব বান্ধবীদের সাথে কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে সে ধীর পায়ে বাড়ি থেকে হাঁটতে শুরু করলো। কিন্তু কিছুটা পথ যেতে হঠাৎ আকাশের মুখ পার হয়ে এলো। মেঘের কোনো কাটা দেখে বোঝা যাচ্ছে এরই ঝিমঝিমে বৃষ্টি নামবে এক্ষুনি। সত্যি সত্যি মুহূর্তেই রিমঝিম বৃষ্টি নামা শুরু করে দিল।
সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে নিজের ছোট্ট ছাতাটা বের করে মেলে ধরল, কারণ সে খুব ভালো করে জানে বৃষ্টিতে একটু ভিজলেই তার ধুমঝড় চলে আসে। আর একবার জ্বর বাঁধতে পারলেই আমুর এক গাদা বকুনি নিশ্চিত। সাবধানে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার এক জায়গায় জমে থাকা কাদায় রূপার পা হড়কে গেল। মুহূর্তেই ঠাস করে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল সে। হাতের ছাতাটা ছিটকে দূরে গিয়ে পড়ল, আর সুন্দর ধপধপে কলেজ ড্রেসটা কাদায় মাখামাখি হয়ে একাকার। রুম্পা বিরক্তিতে মুখ কুঁচকে গর্জে উঠল, দূর ছাই, ঠিক এখানেই পড়তে হলো। বৃষ্টি ততক্ষণে আরও জোরে নামতে শুরু করেছে। পুরো ভিজে চুপুতুপু হয়ে যাওয়া রূপার গাল বেয়ে বৃষ্টির পানি মিষ্টি শিরার মতো গড়িয়ে পড়েছে। সে উঠে দাঁড়িয়ে কাপড় থেকে সদা কাদা ঝাড়ার চেষ্টা করে ছাতাটা হাতে তুলে নিল। বৃষ্টির ঝমঝম শব্দ আর চারিপাশে শীতল হাওয়ায় রূপার মনটা হুট করেই নেচে উঠল। তার খুব ইচ্ছে হলো বৃষ্টির এই ধারায় একটু নাচতে। সে একবার ডান বামে আর চোখে তাকিয়ে দেখল ধারে কাছে কেউ নেই, শুধু দু একটা গাড়ি সাগরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ব্যাস আর কে পাই। রূপা নিজের হাতের ছাতাটা একবার ডান দিকে আবার বাঁ দিকে ঘোরাতে ঘোরাতে ছোট্ট বাচ্চার মতন নেচে নেচে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তার এই চপলতা আর বৃষ্টির আনন্দ যেন এক মুহূর্তের জন্য সব বিরক্তি ধুয়ে মুছে দিল। রূপা বৃষ্টির তারে তারে নাচতে নাচতে খিলখিল করে হেসে গিয়ে গেয়ে উঠল সেই পরিচিত লোকগীতে, মন বাগানটা হারিয়েছে খালি, হাই খালি কোথায় পাবো সুজন মালি, হায়রে ভালোবাসায় ফুল ফোটানোর সুজন মালিক কই। গানটা গাইতে গাইতে সে নিজের মনেই মজা করে চিৎকার দিয়ে দুষ্টুমি ভরা গলায় বলল, পাইবা সবই, আর কিছুদিন ধৈর্য ধরো রূপা। সে জানে তার এই পাগলামি দেখার মতো কেউ এই নির্জন রাস্তায় নেই। তাই সে মনের আনন্দে বৃষ্টির জলে গায়ে মেখে আর ছাতাটা মাথার উপরে বনবন করে ঘুরিয়ে নেচে নেচে বাড়ির দিকে এগোতে লাগলো। বৃষ্টির ধারাগুলো তার চোখে মুখে এক অদ্ভুত সচেতনতা এনে দিচ্ছে। সৃষ্টিকর্তা যেন আজ তার গানের প্রতিটি কলি পূর্ণতা দেওয়ার জন্য অঝোরধারায় এই বৃষ্টি নামিয়েছেন। আর রূপার এই নির্মল পাগলামি দেখার জন্য রাস্তার মোড়ে কাউকে পাঠিয়ে দিয়েছেন। তার রাস্তার ঠিক ধারেই বাইকটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাঁধন। মাথায় এখনও হেলমেট পরা থাকলেও তার গ্লাসটা তোলা। সে ইচ্ছে করেই বাইকটা থামিয়ে এই অঝোর বৃষ্টিতে ভিজেছে। অনেক বছর দেশের বাইরে থাকার কারণে এমন ঝমঝম বৃষ্টিতে ভেজা হয় না তার। আজ কেন জানে এই বৃষ্টিটা ভিজতে তার খুব মন চাইল। বৃষ্টির তোড়ে তার কালো টি শার্টটা ভিজে শরীরের সাথে লেপটে আছে, যা তার জিম করা সুঠাম দেহটার প্রতিটি পোশাকে আরও নিখুঁত আর বলিষ্ঠ করে ফুটিয়ে তুলেছে। বাদন চুপচাপ আকাশপানে মুখ তুলে বৃষ্টির স্পর্শ অনুভব করেছে। হঠাৎ সে মুখ নামিয়ে সামনের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল তার শিরদাঁড়া দিয়ে। সামনেই এক কিশোরী মেয়ে, যার কাঁধে স্কুল ব্যাগ, শুভ্র কলেজ ড্রেসটা কাঁধে মাখামাখি হয়ে আছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মেঘের মতো কালো লম্বা পেনুটিটি দুই পাশে দোল খাচ্ছে, আর হাতে ছাতাটা ডানে বামে তুলিয়ে সে কোনো একটা রূপকথার রাজকন্যার মতো নেচে নেচে এগিয়ে আসছে। বাঁধন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখল বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন রূপার হাসি খুশি মুখে এসে পড়েছে, তখন তাকে কোনো অপার্থিব পরীর মতো লাগছে। রূপার গালের টোল আর হাসির সময় উকি দেওয়া সেই ছোট্ট গ্যাস তারটি যেন এক অদ্ভুত সারল্য ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে। তার দুলে ওঠা বেনুনি, বৃষ্টির চাপটাই চোখ বুজে আসা, আর আপন মনে গেয়ে ওঠা সেই গানের সুর, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। রূপা যখন বৃষ্টির তালে পা ফেলে ছাতাটা মাথার ওপরে বনবন করে ঘোরাচ্ছে, তখনই তার চারিপাশে কাদা আর বৃষ্টিও যেন এক ছন্দময় উৎসবে মেতে উঠেছে। বাঁধন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সেই পাথরে গম্ভীর হৃদয়খানা যেন প্রথমবারের মতো এক চপল হাওয়ায় দোলা লাগলো। এই প্রথম কোনো একটা অজানা মেয়ে তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে, যাকে দেখে মনে হচ্ছে সে যেন একটা বৃষ্টির ধারায় মিশে থাকা এক জীবন্ত কবিতা। বাঁধনের তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো হেলমেটের গ্লাসের ওপাশ থেকে অপলকভাবে এই বিধ্বংসী সুন্দরের সাক্ষী হয়ে রইল। কথায় আছে না, ভাগ্য খারাপ থাকলে যে কোনো জায়গায় তার ফলাফল দেয়। রূপার বেলাতেও ঠিক তাই হলো। সে যখন আনন্দের অতিসাহ্যে ছাতাটা গোল করে ঘোরাচ্ছিল, ঠিক তখনই কাদা পিছলে গিয়ে দ্বিতীয়বারের মতো ধপাস করে আছাড় খেল সে। বাদন অজান্তেই নিজের বাইক ছেড়ে এগিয়ে এলো। সে নিজেও জানে না কেন সে এগিয়ে এসেছে, কিন্তু এই মেয়েটির চপলতা আর আসমিক পড়ে যাওয়া যেন তাকে চুম্বকের মতো টেনে নিল। রূপা এবার হাঁটুতে বেশ ভালো চোট পেয়েছে। সে ব্যথায় কুকড়ে গিয়ে কেকিয়ে উঠতে উঠতে ওঠার চেষ্টা করেছিল, ঠিক তখনই বাদন চার সামনে এসে দাঁড়ালো। কালো টি শার্টে ভেজা পেশিবাহুল শরীরে দুই হাত পকেটে ঢুকিয়ে সে গম্ভীর গলায় বলল, বেশি লাফালাফি করলে এমনই হয়। অচেনা একটা পুরুষের গম্ভীর আর পৌরসুক্তিতে কণ্ঠস্বর শুনে রূপা চমকে উঠল। সে ব্যথায় কুচকানো মুখটা সামনে তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে এক বিশালদেহী পুরুষ, যেন একটা তাল গাছ। যেমন লম্বা তেমনই তার শরীরটার গঠনটা আরও রাজকীয় কেটা। তবে মাথায় হেলমেট থাকায় রূপ বাঁধনের মুখটা দেখতে পাচ্ছে না। শুধু হেলমেটের কাছে ওপাশে একজোড়া তীক্ষ্ণ আর মায়াবী চোখ তার নজরে এলো।
সেই চোখজোড়া দেখা মাত্রই রূপের বুকের ভেতরটা ধক করে উঠল। হেলমেটের গ্লাসের ওপাশে একজোড়া গভীর কালো কুচকুচে চোখের মণি, যা মখমলের মতো মসৃণ অথচ অগ্নিয়গিরির মতো উত্তপ্ত। ঘন কালো পাপড়িগুলো বৃষ্টির ছায়ায় ভিজে একেবারে একে অপরের সাথে লিপটে আছে, আর তার অপর ঠোঁট একজোড়া ঘন ভ্রু যেন শিল্পীর মতো নিখুঁত তুলিতে আঁকা। এক মুহূর্তের জন্য রূপার হৃদস্পন্দন থেমে গিয়ে আবারও দ্বিগুণ বেগে ধুকপুক করতে লাগলো। এই পুরুষটির চোখের মণি আর সেই স্টিল করা ভ্রু রহস্যময় চাহনি রূপাকে যেন সম্মোহিত করে ফেলল। রূপা অজান্তে তার ব্যথা ফুলে গিয়ে হা করে বাঁধনের সেই গভীর আর মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। সে যেন ভুলেই গেল সে যে কাদায় মাখামাখি হয়ে মাঝ রাস্তায় পড়ে আছে। বাঁধনেই অচেনা মেয়েটাকে একইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বিরক্তিতে পুরো কুচকে তাকালো। তার বামভ্রুর সেই নিখুঁত স্টিল করা বা কাটা দাগটি কুচকে যাওয়ার তাকে আরও বেশি গম্ভীর আরও রহস্যময় দেখাচ্ছে। সে তার পকেট থেকে হাত বের করে সেই তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে গম্ভীর গলায় শুধালো, ডু ইউ নো মি? মুহূর্তেই রূপার হুঁশ ফিরল। সামনে এতক্ষণ এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে সে চট করে চারিদিকে তাকালো। আশেপাশে জনমানবহীন নিস্তব্ধ রাস্তা, শুধু বৃষ্টির শব্দ। রূপার মনে সন্দেহের দানা বাঁধল। এই ভরপুর জনশূন্য রাস্তায় এমন নায়ক সুপুরুষ উঠ করে কোত্থেকে উদয় হলো। তার মনে হলো এই নির্ঘাত কোনো বোধ নিশ্চিত তাকে একা পেয়ে এত সুন্দর পুরুষে রূপ নিয়ে তার ঘাড় মটকাতে এসেছে। ভয় রূপার শরীর হিম হয়ে এলো। সে আবারও চারিদিকে তাকালো, কিন্তু বৃষ্টির ঝোড়ঝাপটাটা ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। সামনে তাকিয়ে সে আবারও ভাবল পুরুষটি আসলেই অনেক সুন্দর, যার ঘন পাপড়ি ঘেরা সেই চোখ আর স্টিল করা ভ্রু, এই সামান্য চোখ জোড়াই যেন কোনো মেয়ের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মনের কোণে থেকে কুডাক দিয়ে উঠল, এই তো মানুষ না, ভূত। ভাবতেই রূপা একটা ঝাটকায় উঠে দাঁড়ালো। বাদন কিছু বুঝে ওঠার আগেই রূপা নিজের ছাতাটা তুলে নিয়ে দিল একটা দৌড়। তবে যাওয়ার আগে সে বড় করে একটা চিৎকার দিল আর ভূত মন্ত্র পড়ার মতো করে ছুটে দিল, ভূত আমার পুত, পেতনি আমার জি, আল্লাহর সাথে সাথে আছে আমার, ভূত পুরুষ করবি তুই আমার কি? বাদন রাস্তার মাঝখানে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার তীক্ষ্ণ মায়াবী চোখ জোড়াই একরাশ বিস্ময়। কি হলো ঠিক এইমাত্র? এই মেয়েটা তাকে দেখে এভাবে ঝড়ের বেগে দৌড় দিল কেন? আর যাওয়ার আগে ওইসব কি বলে গেল? ভূত দেখার মতো অদ্ভুত সব মন্ত্র। তার মানে কি মেয়েটা কোনোভাবে তাকে অতৃপ্ত আত্মা বা ভূত ভেবে বসেছে? ভাবতে বাঁধানের পাথরের গাম্ভীর্য ভেঙে ঠোঁটের কোণে এক চিলতে অকৃত্রিম হাসি ফুটে উঠল। তার মতো এমন বিধ্বংসী ও প্রভাবশালী পুরুষ, যাকে এক পলক দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল হয়ে থাকে, সেখানে এক কাদামাখা মেয়েটা তাকে ভূত ভেবে ভয়ে মন্ত্র পড়তে পড়তে পালালো। নিজের অজান্তেই বাঁধনের মুখ দিয়ে বেরিয়ে এলো, স্টুপিড কার। সে মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের ওপরে রাখলো। বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো তার ফর্সা মুখে আসতে পড়েছে, আর সেই স্টিল করা ভ্রু বেয়ে পানি গড়িয়ে পড়েছে। সে দূরে থেকে রূপার দৌড়ে পালানো পথের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে আবারও বিড়বিড় করলো, বোকা মেয়ে। ওস্তাদ, অনেক কষ্টে সব খোঁজ নিয়েছি। মেয়েটার নাম রূপা, আমাদের আনন্দমোহন কলেজেই পড়ে। শুনলাম মেয়েটা তার সৎ বাবার বাড়িতে থাকে, আর তার সৎ বাবার নাম আহসান রহমান। ব্রিজের রেলিংয়ের উপরে আয়েশ করে বসে আছে ইস্তিয়াক, আপন গতিতে সিগারেট টানছে। রনির কথা শুনে তার ঠোঁটে এক চিলতে পৈশাচিক অথচ শুকনো হাসি ফুটে ওঠে। চুটে করে সিগারেটটা চেপে রেখে সে বিড়বিড় করল, রূপা, নামের মতোই রূপবতী। রনি কিছুটা অবাক হয়ে শুধালো, বস, আপনি কি ওই পিচি মেয়েটার প্রেমে পড়ে গেছেন? ইস্তিয়াক হাসল, তারপর ধোয়া ছেড়ে বুকের উপরে বাঁ হাত রেখে ইশারায় বোঝালো, পাগল হয়ে গেছে রে রনি, ওই মেয়ে আমার এই পাষাণ হৃদয়ে তুফান তুলে দিয়েছে। ও মায়া গো, ওস্তাদ, আপনি তাহলে সত্যি সত্যি দেওয়ানা হয়ে গেছেন? হ্যাঁ। ইস্তিয়াক শক্ত গলায় বলল, এতদিন আমার কাজ ছিল যারা আমার সামনে বড় আঙ্গুল তুলতো তাদের আঙ্গুল কেটে ছোট করে দেওয়া, আর এখন আমার একমাত্র লক্ষ্য হলো ওই মেয়েটাকে নিজের জীবন সঙ্গিনী করা। রনি ইতস্তত করল, কিন্তু বস, ওর চোখে তো আপনি অলরেডি সকালে খারাপ হয়ে গেলেন, এখন কি করে আপনাকে আদৌ পছন্দ করবে? ইস্তিয়াকের নিজের বুড়ো আঙ্গুলটা দিয়ে কপাল চুলকে তাচ্ছিল্য সুরে বলল, সেটা আমার দেখার বিষয় না। ওরে ভালো লেগেছে, ওরে চাই, মানে আমার চাই, সেটাই আদর দিয়ে হোক কিংবা জোর করে। রনি পুনরায় কিছু বলতে চাইল, কিন্তু ইস্তিয়াক হাত তুলে তাকে থামিয়ে দিল। সে দুই হাতে ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে মুখটা আকাশের দিকে তুলে চোখ বন্ধ করল। অঝোর বৃষ্টির সেই আবহে মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল রূপার সেই মায়াবী মুখখানা। ইস্তিয়াক চোখ বন্ধ করে রেখে নেশাগ্রস্তের মতো গেয়ে উঠল, পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কায়রা নিল মনটা চেয়ে আমার। তার গলাতে ছেয়ে আছে হায়রে ছোট্ট একটা তিল, পলক পড়ার আগেই বুকে মারল প্রেমের ঢিল। নাইরে নাই, আমার বাঁচার উপায় নাই, চাইরে চাই, আমার পরিটারেই চাই।
রূপা বাড়িতে পা রাখতেই রজনী রহমান তার কাদা মাখা ভূতের দশা থেকে কপালে হাত দিয়ে চিৎকার করে উঠলেন। এই দশা কেন তোর? রূপা চোরের মতো মুখ করে আমতাপ্তা করে বলল, ওই মা, ভুল করে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছি মানে? তোর কি চোখ দুটো নেই? দেখে চলতে পারিস না? রজনী রহমানের কণ্ঠের ঝাঁজ যেন বেড়ে চলল। রূপা অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে ভালো করে জানতো বৃষ্টির দিনে এই খাদামাখা মাসুল তাকে বকরি দিয়ে দিতে হবে। ঠিক তখনই আহসান রহমান দোতলা থেকে নিচে নামলেন। রূপাকে ওভাবে কোকড়ে থাকতে দেখে তিনি রজনীর উদ্দেশ্যে মোলায়েম সুরে বললেন, ওকে বকছো কেন? কলেজ থেকে আসতে না আসতেই শুরু করে দিলে তো কি করব? দেখেন না বৃষ্টিতে ভিজে কি জঘন্য অবস্থা করে রেখেছে নিজের। আবার জ্বর আসলে আমার হবে মরণ। রজনী রহমান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আহসান রহমান রূপার মাথায় হাত রেখে বললেন, যাও মা, ঘরে গিয়ে ঝটপট গোসল করে নাও, না হলে শরীর কিন্তু খারাপ করবে। রূপা দ্রুত নিচের রুমে পালিয়ে এলো। শাওয়ারের নিচে দাঁড়িয়েও তার মাথা থেকে সেই মায়াবী চোখে জোড়া সরছেই না। গোসল সেরে ভেজা ড্রেসটা বেলকনিতে শুকতে দিয়ে সে অবসন্ন শরীরে বিছানায় ঘা এলিয়ে দিল। কিন্তু চোখ বন্ধ করতেই সেই রাস্তার ধারে পুরুষের বিধ্বংসী চাহনি তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। রূপা ধরপড় করে চোখ মেলে তাকালো। কি হচ্ছে এসব তার সাথে? কেন ওই ভূত পুরুষের মায়াবী চাহনি তাকে তাড়া করে ফেলেছে? সে নিজেকে শান্ত করে পুনরায় চোখ বন্ধ করলো, কিন্তু বারবার ওই স্টিল করা ব্রু আর নেশাতুর গভীর চোখ জোড়া তাকে সম্মোহিত করতে লাগলো। রূপার ভেতরে এক অদ্ভুত ছটফটানি শুরু হলো। মনে হলো ওই চোখ জোড়া আর শিরায় শিরায় কোনো একটা বিষাক্ত নেশা ধরিয়ে দিয়েছে। মুহূর্তে তার সারা শরীর জ্বরে উত্তপ্ত হয়ে উঠল। সে অসংলগ্নভাবে বিড়বিড় করতে লাগলো, ওই পুরুষটা খুব ভয়ঙ্কর, ওই চোখজোড়া বড় ভয়ঙ্কর। এদিকে বাঁধন এসেছে শুনে খুশিতে তার নাচতে নাচতে শান্তা তার রুমে ঢুকলো। বাঁধন তখন বিছানায় আছড়া হয়ে ফোনে কল করেছিল। শান্তা দরজায় দাঁড়িয়ে আহ্লাদি গলায় ডাকলো, বাঁধন ভাইয়া কেমন আছেন? অচেনা একটা মেলি কণ্ঠস্বর শুনে বাঁধন ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শান্তাকে চিনতে পেরে সে নির্লিপ্ত গলায় শুধালো, তুই শান্তা না? কিন্তু শান্তা তখন উত্তর দিতে ভুলে গেল। তার সামনে 6 ফুট 3 ইঞ্চির এক জ্যান্ত গ্রিক দেবতা আছে বসে। জিম করা সেই সুটাম দেহ আর পৌরুষদীপ্ত গাম্ভীর্য দেখে সে কেমন বাকরুদ্ধ হয়ে গেল। সে অপলক দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়ে রইল। বাঁধন বিরক্তিতে ভ্রু কুচকাল। তার সেই স্টিল করা ভ্রুজোড়া কুচকে যাওয়ায় তাকে আরও ভয়ঙ্কর দেখালো। সে অত্যন্ত কর্কশ আর গম্ভীর গলায় ধমকে উঠে বলল, চোখ নামা। শান্তা চমকে উঠে অবিশ্বাসের স্বরে বিড়বিড় করল, আপনি কি সত্যি আমার চাচাতো ভাই? বাঁধনের মেজাজটা আবার বিগড়ে গেছে। সে বিছানা থেকে নামে টাওয়ালটা কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় তাচ্ছিলের সাথে ছুড়ে দিল, তোর বাপ ভাইকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। শান্তা ঝড়ের বেগে দৌড়ে রূপার রুমে ঢুকলো। সেখানে তখন রজনী রহমান রূপার কপালে ভেজা জলপট্টি দিচ্ছেন আর বিরতিহীনভাবে পুকে চলেছেন। রূপার এই অবস্থা থেকে শান্তা অবাক হয়ে শুধালো, কি হয়েছে চাচি, ওর মাথায় পানি দিচ্ছ কেন? রজনী রহমান খুব উগরে দিয়ে বললেন, সাথে কি আর দিচ্ছি, আবার জ্বর বাঁধিয়ে বসে আছে। কতবার বলেছি বৃষ্টিতে ভিজবি না, কিন্তু আমার কথা কি ওর কানে চাই? আমি যখন মরে যাব তখন বুঝবে। রজনী রহমানের প্রতিটি শব্দের রূপার উপরে জমে থাকা রাগ স্পষ্ট ফুটে উঠেছে। রূপা তখনও চোখ বন্ধ করে পড়ে আছে। জ্বরে শরীরটা পড়লেও তার মস্তিষ্ক কেবল সেই রাস্তায় মোড়ে দেখা দেওয়া পুরুষটির রাজকীয় অবয়ব আর স্টিল করা গ্রুপ নিচে থাকা মায়াবী চোখে জোড়া ঘুরপাক খাচ্ছে। সে বারবার মাথা চাড়া দিয়ে সেই চিন্তা ছেড়ে ফেলতে চাইছে, কিন্তু এক অমোঘ আকর্ষণে বারবার সেই দৃশ্যটাই ফিরে আসছে। রজনী রহমান জলপট্টি দিয়ে কিছুক্ষণ পর গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। শান্তা এতক্ষণ পাশে নিশ্চুপ বসেছিল। এবার সুযোগ পেয়ে রূপার গা ঘেঁষে বসল। রূপা উঠে আছোয়া হতেই শান্তা উত্তেজনায় ফেটে পড়ল। রূপা, জানিস কি হয়েছে? রূপা জ্বরের ঘুরেই ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি না একটু আগে বাঁধন ভাইয়ের সাথে দেখা করে আসলাম। ও খোদা, কি হ্যান্ডসাম, বিশ্বাস করবি না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচাতো ভাই এতটা সুন্দর হতে পারে। আমি তো এক দেখাতেই পুরো ক্রাশ খেয়ে গেছি রে। শান্তার মুখে বাঁধন ভাইয়ার কথা শুনে রূপার চোখ চোরা বড় বড় হয়ে গেল। সকালে শুনেছিল তার বড় ভাইয়া আসবে, কিন্তু ওই দুর্ঘটনার পর জ্বরের তোরে সব ভুলে গিয়েছে সে কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে নামতে গেলে শান্তা হাত ধরে থামালো। কোথায় যাচ্ছিস? ভাইয়ের সাথে দেখা করতে। উফ, আমি তো বলে গিয়েছিলাম যে আজ বাঁধন ভাইয়া আসবে। চল, আমিও যাব। শান্তাও তাল মেলালো। রূপা আর শান্তা পা টিপে টিপে বাঁধনের রুমের দিকে এগোতে লাগলো, কিন্তু রুম থেকে বের হতেই জমদূতের মতো সামলে পড়লেন রজনী রহমান। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অগ্নিশর্মা হয়ে বললেন, কোথায় যাস? এই অবস্থায় তোকে না বললাম এক চুলো নড়বি না? রূপা মিনমিন করে বলল, আম্মু, বাঁধন ভাইয়া এসেছে, আর আমি এখন পর্যন্ত একটা কথাও বলতে পারলাম না। উনি তো ওনাকে তো আমি কখনো দেখিও নি, তাই একটু কথা বলতে যাচ্ছি। রজনী রহমান চোখ রাঙিয়ে গর্জে উঠলেন, রুমে যা এখনই, যা বলছি।
রূপা ভীষণ অবাক হয়ে বলল, এমন করছো কেন মা? ভাইয়ার সাথে তো দেখা করব। আমি না করেছি না, রুমে যা। রজনীর রহমান কণ্ঠে একটা অদ্ভুত কঠোরতা। রূপা আরও কিছু বলতে চাইল, রজনীর রহমান আর সহ্য করলেন না। তিনি হেঁচকা টানে রূপাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শব্দে দরজা আটকে দিলেন। রূপা স্তব্ধ হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে রইল। তার মা এমন অস্বাভাবিক আচরণ করলো কেন সেটাই বুঝতে পারল না। পরে ভাবলো হয়তো তার শরীর খুব খারাপ বলেই মা এমন কড়াকড়ি করেছেন। একটু সুস্থ হলে নিশ্চয়ই দেখা করতে দেবেন। রাতের বেলা ডাইনিং টেবিলে নেমে এলো বাঁধন। পরনে অ্যাশ রঙের টি শার্ট আর ছাই রঙের ট্রাউজার। চুলগুলো অবিন্যস্ত আর প্রচণ্ড ঘুমের কারণে চোখ দুটো একটু ফুলে ভারী হয়ে আছে। সে কারো দিকে না তাকিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। ডাইনিং টেবিলে পরিবারের সবাই উপস্থিত হলো, কেবল রূপ ছাড়া। শান্তা নিজের সব লজ্জা বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো বাঁধনের দিকে তাকিয়ে আছে, যেন এই সুপুরুষকে দেখাটাই তার জীবনের একমাত্র কাজ। কিন্তু বাঁধন সেদিকে ভ্রুক্ষেপও করল না। সম্পূর্ণ নীরব থেকে সে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝপথে আতিক রহমান বাঁধনের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন, বাবা বাঁধন, তুমি তোমার বাবার সাথে কথা বলছিস না কেন? বাঁধন কোনো উত্তর দিল না। সে যেমন নীরব ছিল তেমন নিস্পৃহা থেকে খেতে লাগলো। আতিক রহমান কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় বললেন, বড়রা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, এটা কি তুই শিখিস নাই? বাঁধন এবার খাওয়া থামালো না, তবে মাথা নিচু করে রেখে অত্যন্ত ঠান্ডা আর ধারালো গলায় বলল, আমি এতিম। 14 বছর আগে মা হারানোর সাথে সাথে আমার বাবাও হারিয়ে গেছে। তাই আশেপাশে আমার কোনো বাবা আছে বলে আমি মনে করি না। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে আতিক রহমান পুনরায় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আহসান রহমান হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। আহসান রহমান এবার সরাসরি বাঁধনের চোখের দিকে তাকিয়ে ব্যথিত অথচ শক্ত গলায় বললেন, আমি জানতাম তুই রাগী, কিন্তু তুই যে এতটাই অভিমানী আর ইগো নিয়ে চলিস তা আমার জানা ছিল না। এত রাগ তোর বাবার ওপরে? বাবার অপরাধ কি? সে শুধু আরেকটা বিয়ে করেছে এটাই। কিন্তু রজনী কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে যে তুই তাকে পর ভাবিস? রজনীর মাঝে কি তুই কখনো সৎমায়ের কোনো আচরণ পেয়েছিস? কথাটা শেষ হতেই বাঁধনের হাতের আঙ্গুলগুলো প্লেটের ওপরে স্থির হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, সাথে কোনো তর্কও করল না। সশব্দে চেয়ার থেকে উঠে গিয়ে হাত ধুয়ে কারো দিকে না তাকিয়ে কটকট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হাজির রহমান অত্যন্ত বিষণ্ণ মনে আহসানের দিকে তাকিয়ে বললেন, খাওয়ার মাঝে এসব কথা কেন বলতে গেলি? ছেলেটা না খেয়েই চলে গেল। আহসান রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রায় কেঁদে ফেলার মতো অস্থির অবস্থায় হাজির রহমানের দিকে তাকিয়ে হাহাকার করে বললেন, বাবা, আমি ওর বাবা হই, আমি কি ওকে দু একটা প্রশ্নও করতে পারি না? ও আমার সাথে কথা বলছে না, বাবা থাকা সত্ত্বেও নিজেকে এতিম বলছে। তার মানে আমাকে ও পর করে দিচ্ছে। আমি একজন বাবা হয়ে এই অপমান সহ্য করি কিভাবে? এখন কি আমার বাবা হয়েও ছেলেকে কিছু জিজ্ঞেস করতে পারবো না? সেই অধিকারটুকু কি ও আমাকে দেবে না? পাশ থেকে আকাশ খিলখিল করে হেসে উঠল। তার এই আসমিক বিব্রতব্য হাসির শব্দে বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। হাজির রহমান ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, কি হয়েছে? তুই এইভাবে হাসছিস কেন? আকাশ প্লেটে হাত নাড়াতে নাড়াতে তাচ্ছিল্যের সুরে বলল, চাচুর কথা শুনে হাসি পাচ্ছে। চাচু কি বলল? সে ওর বাবা হয়। অথচ এই বাবা সেই 14 বছর আগেই নিজের জন্মদাতা ছেলেকে সামান্য কারণে পুলিশে দিতে চেয়েছিল। সেই ভয় তো দাদা তাকে দেশ ছেড়ে বাহিরে পাঠিয়ে দিল। কেন হলো বাঁধনের জীবন এমন? কেন ওকে নিজের দেশ ছাড়তে হলো? কারণ ও রূপার মাথা ফাটিয়ে দিয়েছিল। সবাই শুধু ওর রাগটাই দেখলো, কিন্তু সেদিন ও কেন এমনটা করেছিল তার কারণ একবারও কেউ জানতে চায়নি। শুধু ওর রাগটাই সবাই দেখে নিল। মানুষ এমনি এমনি এমন চুপ হয়ে যায় না। ভেতর থেকে মানুষ যখন মরে যায় তখনই সে জ্যান্ত লাশের মতো হয়ে যায়। আর সেটাই হয়েছে বাঁধনের সাথে। ও এখন নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ও একা থাকতে পছন্দ করে। তাই আমাদের সবার উচিত ওকে এখন একটু ওর মতো থাকতে দেওয়া, আর ওকে ওর মতো বাঁচতে দেওয়া। মুহূর্তে আহসান রহমান একদম পাথরের মতো নিথর হয়ে গেলেন। আকাশের প্রতিটা কথা যেন বিষাক্ত তীরের মতো তার বুকে বাঁধল। পুরো ডাইনিং টেবিলে এক ভয়াবহ নীরবতায় ছেয়ে গেল। আহসান রহমান আর সেখানে বসে থাকতে পারলেন না। তিনি হাত ধুয়ে না খেয়েই ধীর পায়ে নিচের রুমে চলে গেলেন। নিচের রুমের বেলকনিতে অস্থিরভাবে পায়চারি করছে শান্তা। তার মনে আকাশ যা বলেছে তাই সত্যি। বাদন ভাইয়া সত্যিই রূপার মাথা ফাটিয়ে দিয়েছিল। সে তো ভেবেছিল আকাশ ভাইয়া হয়তো মজা করেছে, কিন্তু আজ সে প্রমাণ পেল এটা কোনো গল্প নয়, বরং এক ভয়াবহ বাস্তব। শান্তা আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, তার মানে কাকি রূপাকে এই কারণেই বাদন ভাইয়ার ছায়া পর্যন্ত মারাতে দিচ্ছে না, কারণ বাদন ভাইয়া রূপাকে দুচোখে সহ্য করতে পারে না। ইস, কি রহস্যময়। এক বাড়িতে বাস করি আমি, না জানি এই চার দেওয়ালের মাঝে আরও কত রহস্য লুকিয়ে আছে, যা এখনও সামনে আসা বাকি। আকাশ বাঁধনের রুমে ঢুকলো। তাকে রুমে না পেয়ে সরাসরি বেলকনিতে চলে এলো। বাঁধন তখন বুকে হাত বাজ করে এক দৃষ্টে অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ আলতো করে তার কাঁধে নরম হাত রেখে নরম গলায় বলল, না খেয়ে চলে আসলে কেন? আসমিনটাকে বাঁধন কিছুটা চমকে উঠল।
সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে একটা লম্বা শ্বাস নিল, কিন্তু আকাশের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না সে। আকাশ সরাসরি জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস? বাঁধন নিজেকে সামনে নিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আরে না, এমনি চোখে হয়তো কিছু পড়েছে। আকাশ আসলো, সে বাঁধনের পাশে দাঁড়িয়ে বলল, তোর ন্যাংটাকালের ভাই আর বন্ধু আমি। আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই, তুই যে কাঁদছিলিস সেটা আমি ভালো করে জানি। যাই হোক না, না খেয়ে চলে আসলে কেন? চল নিচে খেতে চল। বাঁধন মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, না খাবো না, খিদে নেই, তুই যা এখান থেকে, আমার একা থাকতে ইচ্ছে করছে। আকাশ নাছর বান্দা, সে এক প্রকার জোর করতে লাগলো। ওদের এই টানাটানির মাঝে হঠাৎ পাশের বেলকনিতে কেউ এসে দাঁড়ালো। আকাশ তখন বাঁধনের হাত টেনে ধরেছে আর বাঁধন সেটা ছাড়ানোর চেষ্টা করেছে। ঠিক সেই মুহূর্তে বাঁধনের নজর গেল পাশের বেলকনিতে। উল্টো দিকে ফিরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে বেগুনি রঙের টি শার্ট আর সাদা প্লাজো। তার পিঠ চাপিয়ে হাঁটু সমান লম্বা চুলগুলো হালকা বাতাসে ঢেউ খেলেছে। বাঁধন কিছুটা অবাক হয়ে ভাবল, তাদের বাড়িতে এই মেয়েকে। আকাশও সেদিকে তাকালো। বাঁধনকে ওই বেলকনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে নিচু স্বরে বলল, ওইটা রূপা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। মুহূর্তে বাঁধনের ছোঁয়াল শক্ত হয়ে এলো। অতীতের সেই অভিশপ্ত স্মৃতিগুলো যেন তপ্ত সীসার মতো তার মগজের চারা দিয়ে উঠল। তার চোখে সে কোমলতা নিমিষে কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো একরাশ কাঠিন্য। সে অত্যন্ত গম্ভীর আর থমথমে গলায় বলল, চল খেতে যাব। এদিকে রূপার জ্বর, শরীরটা কেমন যেন ভেঙে আসছে, আর সেই সঙ্গে অসহ্য মাথা ব্যথা। বিছানার এপাশে ওপাশ করেও ঘুম আসছে না। দেখে শরীরটা একটু জোড়াতে সে টলমল পায়ে বেলকুড়িতে এসে দাঁড়ালো। কিন্তু ঠান্ডা হাওয়ায় শরীর জুড়ালেও মনটা শান্ত হচ্ছে না। তার মাথায় তখন সেই রাস্তার ধারের সুপুরুষের চিন্তা, যার তীক্ষ্ণ মায়াবী চোখজোড়া আর স্টিল করা ভ্রুতাকে পুরো নেশায় ধরিয়ে দিয়েছে। আগে কখনো কোনো পুরুষের চাহনি তাকে এভাবে অস্থির করেনি। রূপা আপন মনে বিড়বিড় করতে লাগলো, আবার যদি কখনো ওই ভূতের সাথে দেখা হয় তাহলে ঝাড়ু দিয়ে পেটাবো, ঘাড় মটকাবো, ভালো কথা। তা বলে অত সুন্দর রূপ নিয়ে কেন আসতে হলো? কি সাংঘাতিক চোখ রে বাবা! চোখ যদি এতটা সুন্দর হয় তাহলে ওনার চেহারাটা কেমন হবে? উফ! বলতে বলতে রূপা নিজের কপালে হালকা একটা থাপ্পড় বসিয়ে দিল। বলল, দূর রূপা, যার চোখে এতটা মখমলের মতো মসৃণ অথচ অগ্নিগিরির মতো উত্তপ্ত তার চেহারা তো অবশ্যই সুন্দর হবে। চোখ দেখে তোর এই অবস্থা, চেহারা দেখলে তো তাকে রহমত বাড়িতে না পেয়ে পাবনা পাগল কারোতে পাওয়া যাবে। পরের দিন সকাল। খুন হয়েছে। এই 2 সপ্তাহের আর্তনাতে আর আতঙ্ক পুরো বাড়ির বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের মুখে মুখে নানা কথা ছড়াচ্ছে, পুলিশ এসেছে ঠিকই, কিন্তু আসল খুনিকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বাদনদের বাড়ি থেকে মাত্র 3টা বাড়ির পরেই এক বিভৎস কাণ্ড ঘটেছে। খবর পাওয়া মাত্রই বাদন সেখানে পৌঁছালো, কিন্তু দীর্ঘ 14 বছর দেশের বাইরে থাকায় তাকে এই এলাকায় কেউ চিনতে পারছে না। বাদন মুখে কালো মাস্ক পরে সেই বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে তখন মানুষের তিল ধারানোর জায়গা নেই। সেখানে আহসান রহমান, আতিক রহমান, হাজি রহমান আর আকাশও দাঁড়িয়ে আছে। মেঝেতে সাদা কাপড়ে ঢাকা মৃতর একটি দেহ পড়ে আছে। লাশের সামনে 2জন যুবক মাথা নিচু করে বসে কাঁদছে। আর একজন পুলিশ অফিসার তাদের জেরা করছে। বাদল নিঃশব্দে পিঠ ঠেলে লাশের দিকে এগোতে চাইল, কিন্তু তার গতিবিধি দেখে একজন পুলিশ কনস্টেবল পথ আটকে দিয়ে কর্কশ গলায় ধমক দিয়ে উঠল, বলেছি না দূরে থাকেন, লাশের কাছে এখন যাওয়া যাবে না, আমাদের তদন্ত চলছে, ডিস্টার্ব করবেন না। বাঁধন বিন্দুমাত্র বিচলিত হলো না। সে শান্ত অথচ অত্যন্ত দৃঢ় কণ্ঠে পুলিশ কনস্টেবলকে বলল, জাস্ট 2 মিনিট। পুলিশটি এবার বিরক্ত হয়ে চওড়া গলার স্বর উঁচিয়ে বলল, বলেছি না লাশের কাছে যাওয়া যাবে না, কথা কানে চায় না। বাঁধন পিছু হাঁটল না। সে কনস্টেবলের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করল, এটা তো মার্ডার কেস, তো আপনারা কি বুঝছেন? যে খুনি ঠিকভাবে মেরেছে, কিভাবে মেরেছে? বাঁধনের এমন পাল্টা প্রশ্নে পাশে থাকা অফিসারটা উৎসুক হয়ে এগিয়ে এলেন। তিনি বাঁধনের সামনাসামনি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মেপে নিলেন। অফিসারটি কিছুটা সন্দেহের সুরে বললেন, এটা পুলিশের কাজ, পুলিশ এটা করেছে, সময় হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তা মিস্টার, আপনি কে? আর আপনি যে এত প্রশ্ন করেছেন, কোনটা আপনি করেননি তো?